ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবেন। সিরিয়ায় আসাদের পতনের পরদিন সোমবার তিনি রীতিমতো সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে অনেক বড় একটি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে অনেক উদ্বেগজনক দিক রয়েছে এবং মধ্যপ্রাচ্যে যে অনেক নাটকীয় ঘটনা ঘটতে যাচ্ছে, কেবল নাটকীয় নয়, খুবই তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা ঘটতে পারে এবং অনেক পরিণতি, অনেক কিছু বিশ্ববাসী দেখতে পারে, তার ইঙ্গিত রয়েছে এই সোমবার নেতানিয়াহুর দেয়া বক্তব্যের মধ্যে। বেশ দীর্ঘ। আমি টাইমস অফ ইসরায়েলের রিপোর্টে পড়েছি তার বক্তব্য বেশ মনোযোগ দিয়ে। এবং আসেন দেখি তাহলে তিনি যে বলেছেন যে মধ্যপ্রাচ্যের চেহারাই তিনি পাল্টে দেবেন, সেটি সম্ভব কিনা এবং হলে সেটা কেমন হবে, কি হতে যাচ্ছে। আসলে অনেক কিছু হতে যাচ্ছে, নো ওয়ান নোজ অ্যাকচুয়ালি। অনেকে অনেক কিছু পরিকল্পনা করতেছে। এখন মধ্যপ্রাচ্যের চেহারা ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে পাল্টে দেওয়া সম্ভব কিনা, আসেন সেটা একটু দেখি। অলরেডি আমি আপনাদের কিছু তথ্য পেশ করব, তারপরে সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, ইনশাল্লাহ শেয়ার করব। তার মাধ্যমে আসলে অনেক কিছু বোঝা যেতে পারে। অলরেডি তার এই বক্তব্য যে তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেবেন, এটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আসাদ পতনের পরদিনই তাদের সেই প্ল্যান ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন শুরু হয়ে গেছে। কিভাবে? আসেন দেখি একে একে। সিরিয়ার বিদ্রোহীরা 8 ডিসেম্বর রাজধানী দামেস্ক জয় করল এবং সিরিয়ার গণহত্যাকারী, মাফিয়া, খুনি শাসক, অত্যাচারী শাসক আসাদ পালিয়ে গেল। এর পরদিনেই ইসরায়েল সিরিয়ায় তীব্র বিমান হামলা শুরু করলো গোটা সিরিয়া জুড়ে এবং মঙ্গলবার এই অপারেশন তারা শেষ করেছে মোটামুটি আপাতত। এবং ইসরায়েল আর্মির পক্ষ থেকে এই অপারেশন বিষয়ে মোটামুটি বা ডিটেলস তথ্য হাজির করেছে। কি সেই তথ্য? ইসরায়েল আর্মি বলেছে টানা 48 আওয়ার্স তারা গোটা ইসরায়েল জুড়ে বিমান হামলা চালিয়েছে। এই খবর ইসরায়েলের গণমাধ্যমে যতটা না ইম্পর্টেন্স সহকারে দিচ্ছে, বিশ্বের অন্য কোনো গণমাধ্যমে কিন্তু আসছে না ইসরায়েলের এই অপকর্মের খবর। পশ্চিমা গণমাধ্যমে তথাকথিত ডেমোক্রেটিক, লিবারেল, হিউম্যান রাইটসের কথা যারা বলে, তাদের গণমাধ্যম কিন্তু ইসরায়েলের একটি দেশে, সিরিয়ার মতো একটি দেশে, সিরিয়া একটি দেশ, স্বাধীন সার্বভৌমত্ব নাই, কিন্তু জাতিসংঘে খাতা কলমে তো এখনো স্বীকৃত যে একটি স্বাধীন সার্বভৌম দেশ তারা ছিল। এবং এখন যে অবস্থায় থাকুক না কেন, যে ইসরায়েল চরম লঙ্ঘন করে টানা 48 আওয়ার্স ইসরায়েল সিরিয়ায় বাশার পলায়নের পরপরই বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল আর্মি বলছে যে 400, ইসরায়েল আর্মি স্বীকার করেছে যে 480টি বিমান হামলা চালিয়েছে তারা। কিছু হামলা চালিয়েছে সরাসরি যুদ্ধ বিমানের সাহায্যে এবং কিছু হামলা চালিয়েছে ড্রোন বিমানের সাহায্যে, আনম্যান্ড এয়ারক্রাফটের সাহায্যে। 400 হামলা। কোথায় চালিয়েছে এই হামলা? চালিয়েছে হলো, ইসরায়েল আর্মি বলেছে এই হামলার মাধ্যমে তারা ধ্বংস করেছে সিরিয়ার 15টি নৌঘাঁটি। এসব নৌঘাঁটিতে সিরিয়ার যত রণতরী ছিল, ছোট বড়, অস্ত্র সজ্জিত, মিসাইল সজ্জিত, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সজ্জিত, সব ক্র্যাশ করে দিয়েছে। আমি ছবি দেখেছি, টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে। বড় ছোট অনেক রণতরী ডুবন্ত, সাবমার্সড, হাফ ডুবন্ত, ডুবে গেছে, মাস্তুল দেখা যাচ্ছে।
সেই ছবি, এবং কিছু কিছু রণতরীতে আগুন জ্বলতেছে। এই হলো নৌঘাটির অবস্থা। মোটামুটি সব নৌঘাটি ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয়ত ধ্বংস করেছে তারা সিরিয়ার যত এয়ারপোর্ট ছিল, মানে সামরিক ঘাঁটি যত ছিল, সামরিক যত বিমানবন্দর, এয়ারফোর্সের সব ধ্বংস করে দিয়েছে। এবং ওই এয়ারফোর্স বিমান ঘাঁটিতে যত যুদ্ধ বিমান রক্ষিত ছিল, যত হেলিকপ্টার রক্ষিত ছিল, যত হ্যাঙ্গারের নিচে যত যুদ্ধ বিমান ছিল, যত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, যত মিসাইল সিস্টেম ছিল, এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস, যত মিসাইল সিস্টেম ছিল সব গুড়িয়ে দিয়েছে। একেবারে মুখ থুবড়ে পড়েছে। আমি দেখেছি আগুন জ্বলতেছে কোথাও কোথাও, এবং কোথাও কোথাও বিমান ধ্বংস একেবারে। এটি গেল নৌঘাটির পরে বিমান ঘাঁটি। এরপরে তারা ধ্বংস করেছে ইসরায়েলের যত অস্ত্র নির্মাণ কারখানা। এগুলো তো সব রাষ্ট্রীয়, সরকারি বেসরকারি তো নাই বললেই চলে। সরকারি যত অস্ত্র নির্মাণ কারখানা সব ধ্বংস করে ফেলেছে। একেবারে পিন পয়েন্ট করে টার্গেট হামলা, প্রিসিশন গাইডেড হামলা চালিয়ে তারা এগুলো ধ্বংস করেছে। প্রিসাইজ মিসাইল হামলা চালিয়েছে তারা। তাহলে যত অস্ত্র তাহলে নৌঘাটি, বিমান ঘাঁটি এবং অস্ত্র নির্মাণ কারখানা ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল যত এরিয়া ছিল সব ধ্বংস করেছে। সাইটস যত সামরিক ঘাঁটি ছিল সবগুলোতে বিমান হামলা চালিয়েছে। বিমান হামলা চালিয়ে মিসাইল, ট্যাঙ্ক, ভারী যত আর্টিলারি সিস্টেম সব ধ্বংস করেছে। এবং অস্ত্র গুদাম সব তো সামরিক ঘাঁটিতেই থাকে। এই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তারা ধ্বংস করেছে সমস্ত অস্ত্র গুদাম, সমস্ত রাডার সিস্টেম, সমস্ত ভারী আর্টিলারি সিস্টেম, সমস্ত ট্যাঙ্ক, সমস্ত যানবাহন সামরিক সব ক্রাশ করে দিয়েছে। আগুন জ্বলতেছে। তাহলে সিরিয়ার সমস্ত সামরিক অবকাঠামো শেষ। ইসরায়েল নিজে স্বীকার করেছে যে সিরিয়ার সামরিক শক্তির ৮০ থেকে ৯০ ভাগ, তারা বলছে ৮০ ভাগ ধ্বংস করে ফেলেছে। ফলে এই যে ৪৮ ঘন্টার যে ৫ শতাধিক মিসাইল হামলা, এর মাধ্যমে সিরিয়াকে সামরিকভাবে একটি পঙ্গু দেশে পরিণত করা হয়েছে। অর্থাৎ সিরিয়ার সামরিক শক্তি বলতে আর কিচ্ছু নেই। আছে ওই বিদ্রোহীদের হাতে কিছু বন্দুক, মর্টার, এইসব কিছু রাইফেল। এছাড়া সিরিয়ার যে সামরিক শক্তি ছিল সেটি শেষ। সৈন্যরা, কুখ্যাত খুনি সৈন্যরা তো সব পালিয়ে গেছে, আত্মগোপনে ইরাক টিরাক পালিয়ে গেছে। আর তাদের রেখে যাওয়া যে অস্ত্র ছিল বাশার বাহিনীর সব শেষ। অর্থাৎ সিরিয়ার কোনো মিলিটারি পাওয়ার নাই এখন। সিরিয়া পঙ্গু একটি দেশ। ইসরায়েল এটি কেন করলো? ইসরায়েল নিজে বলছে যে সিরিয়ার আর্মির কোনো অস্ত্র যাতে বিদ্রোহীরা না পায়, বিদ্রোহীদের হাতে কোনো অস্ত্র যেন না যায়। অর্থাৎ সিরিয়ায় যে নতুন সরকার ক্ষমতায় আসছে, যে বিদ্রোহীরা যুদ্ধের মাধ্যমে, তারা যেন কোনো শক্তিশালী আর্মি গঠন করতে না পারে, তাদের যেন শক্তিশালী মিলিটারি পাওয়ার না থাকে, সেটি তারা আগেই ক্রাশ করে দিল একেবারে সঙ্গে সঙ্গে। এখন এই যে দেখুন, যেটি আগে বলছিলাম যে সিরিয়া একটি দেশ, আন্তর্জাতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক যত যুদ্ধ আইন আছে, যত আন্তর্জাতিক নিয়ম কানুন আছে, তার সব কিছুকে, গোটা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সিরিয়া একটি স্বাধীন দেশে তারা দেশটিকে স্বাধীন করলো। আগে থেকেই তো হামলা করে আসছে, সেই কত আগে থেকে ২০১১ সালে গৃহযুদ্ধের পর থেকেই তো ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় হামলা করে আসছে। রাশিয়ার অনুমতি নিয়ে রাশিয়া যখন সেখানে গেল, তারপরে রাশিয়ার সাথে সমঝোতা করে তারা সেখানে হিজবুল্লাহ এবং ইরানি সাইডসে এবং বাশারের পক্ষের যে সমস্ত বাহিনী আছে সেগুলোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এবং সর্বশেষ বাশারের পতনের পর সিরিয়াকে ক্রাশ করে দিল তারা। তাহলে সিরিয়াকে তারা পথে বসালো। এটি গেল একটি দিক। এখন তাহলে সিরিয়া কি ছিল? সিরিয়া ছিল হলো এই যে আপনারা জানেন যে ইরানের যে প্রক্সি মিলিটারি ইসরায়েলের বিরুদ্ধে, সেই প্রক্সি মিলিটারি তাদের সবচেয়ে বড় ঘাঁটি হলো লেবাননের হিজবুল্লাহ আর্মি, লেবানন ভিত্তিক। কিন্তু এই ঘাঁটি এবং এই হিজবুল্লাহর বিচরণ ক্ষেত্র লেবানন শুধু না, মূলত সিরিয়া ছিল ইরানের একটি লীলাভূমি। সিরিয়ার যে প্রক্সি মিলিটারি আধিপত্য ইসরায়েলকে ঘিরে চারদিকে, এর অন্যতম হিন্টারল্যান্ড ছিল, হিজবুল্লাহর অন্যতম হিন্টারল্যান্ড ছিল এই সিরিয়া বাশার তার পক্ষে ছিল। সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটি ছিল, প্রশিক্ষণ কেন্দ্র, ইরান দিত ওইখানে বসে হিজবুল্লাহকে প্রশিক্ষণ, সিরিয়াকে ব্যবহার করে। সিরিয়ায় ইরানের নিজস্ব অনেক স্থাপনা ছিল,
গোপন প্রকাশ্য ঘাঁটি ছিল, ইরান সমর্থিত অনেক মিলিশিয়া বাহিনী ছিল বাশারের পক্ষে। এগুলো চলে। সিরিয়া ছিল ইরানের একটি বিরাট সম্পদ ইসরায়েলের বিরুদ্ধে। সেই সম্পদ হাতছাড়া হলো, সম্পূর্ণ সিরিয়া ক্রাশ হয়ে গেল। তাহলে সিরিয়া এখন সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে থ্রেট সেটি সম্পূর্ণ নিউট্রালাইজ করে ফেললো। ইসরায়েলের সিরিয়ার পক্ষ থেকে যে হুমকি, সেই হুমকি মুক্ত এখন ইসরায়েল। কেন ইরানেরই পতন, এজন্য ইরান নিজেই দেয়, সেদিকে পরে আসছি। যাই হোক, এটি গেল ইসরায়েলের। তাহলে মধ্যপ্রাচ্যে যে চেহারা তারা পাল্টে দেবে সেটি তারা শুরু করলো এই সিরিয়া দিয়ে। এখন কেন তাদের এই সুযোগ আসলো মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার মতো, সেই যুগান্তকারী ইসরায়েলের জন্য মহাসন্ধিক্ষণ, মহেন্দ্রক্ষণ যে মহাসুযোগ আসলো, কেন কিভাবে আসলো হলো সেই গাজা যুদ্ধের। কিভাবে গাজা যুদ্ধ শুরু হয়েছে সেদিকে পরে আসছি। এটি ভুল ছিল কিনা, সেই যে 7 অক্টোবর ইসরায়েল আক্রমণ হামাসের, ভুল তো ছিল বটেই। তার চরম খেসারত দিচ্ছে এখন হামাস, হিজবুল্লাহ এবং ইরান। যা হোক, সেই গাজা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ইসরায়েলের শক্তি ছিল গাজা, ফিলিস্তিন। যদিও তারা সুন্নি, কিন্তু গাজার হামাসকে ইরান সমর্থন দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য। হামাস শেষ গত 1 বছরের যুদ্ধে। হামাসের প্রকাশিত তথ্য অনুযায়ী সেনা সংখ্যা ছিল 30 থেকে 50,000। গত 1 বছরের যুদ্ধে অধিকাংশ সেনা নিহত, ফ্যাক্ট, যেটা আপনারা চেক করে দেখতে পারেন। অধিকাংশ সেনা নিহত, বাকি অধিকাংশ সেনা আহত। তাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। যারা বেঁচে আছে আহত, তারা বিভিন্ন উদ্বাস্তু শিবিরে সাধারণ জনগণের মধ্যে আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নিয়েও তারা রক্ষা পাচ্ছে না। ইসরায়েল নিয়মিতভাবে আশ্রয় কেন্দ্রে হামলা চালাচ্ছে, উদ্বাস্তু শিবিরে। তারাই তাদের এই ঘোষিত নিরাপদ জোনে হামলা করে সাধারণ উদ্বাস্তুদেরও হত্যা করছে, হামাসের যারা আশ্রয় নিচ্ছে তাদেরও হত্যা করছে। হামাসের কোনো অস্ত্র আর নাই। গোটা গাজার 80% ভবন মাটির সাথে মিশে গেছে। হামাসের টানেল ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস, সম্পূর্ণ না, প্রায় 80% ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের দাবি। তাহলে হামাসের যোদ্ধা শেষ, অস্ত্র শেষ, টানেল ব্যবস্থা শেষ, সমস্ত বেসামরিক ভবন শেষ, যেখানে আশ্রয় নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করবে সেই সুযোগও তাদের নেই। তাদের সমস্ত শীর্ষ নেতা শেষ, ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার, মোহাম্মদ দাইব থেকে শুরু করে সমস্ত শীর্ষ নেতা, কমান্ডাররা শেষ। হামাস শেষ, হামাসের একেবারে বলতে পারেন। এবং ইসরায়েলের নেতানিয়াহু বলেছে হামাসকে কোনোদিন আর গাজায় মাথা তুলে সে দাঁড়াতে দেবে না। অর্থাৎ ইসরায়েলের এখন একচ্ছত্র, গাজার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। গাজার এখন ইসরায়েলি শেষ কথা, যা ফ্যাক্ট, স্বীকার করেন বা না করেন আপনারা। বাংলাদেশ, আমি বলবো বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে এই যে হামাস ফিলিস্তিন সম্পর্কে যে সমস্ত কথাবার্তা প্রচার করে হিজবুল্লাহ, এগুলো সত্য না, অধিকাংশই অসত্য এবং অপপ্রচার বাড়িয়ে বলতেছে। অনেক বাড়াবাড়ি আছে এদের, খবরের ভিউ বাড়ানোর জন্য স্টানবাজি আছে অনেক। যাই হোক, বাস্তব কথা হলো হামাস শেষ। এরপরে কি, এই হামাস এই গাজা যুদ্ধের সাইড ইফেক্ট হিসাবে হিজবুল্লাহ শেষ। হিজবুল্লাহ হামাসকে রক্ষায় হামলা চালিয়েছিল ইসরায়েলে, এবং ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর মেরুদণ্ড, কোমর একেবারে ভেঙে দিয়েছে। হিজবুল্লাহর সৈন্য তো নিহত হয়নি, কিন্তু হিজবুল্লাহর মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিভাবে? হিজবুল্লাহর কমপক্ষে 60 জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে, একেবারে প্রধান সহ। হাসান নাসরুল্লাহ নিহতের পরে যে দ্বিতীয় যে প্রধান নির্ধারণ করেছিল, তার নাম ঘোষণার আগেই তাকে টার্গেট কিলিং করে হত্যা করেছে। এবং মিনিমাম 60 জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। তাদের সমস্ত ইম্পর্টেন্ট মিসাইল ধ্বংস করেছে, অনেক অস্ত্র গুদাম ধ্বংস করেছে। হিজবুল্লাহর সৈন্য অত নিহত, হিজবুল্লাহর সৈন্য সংখ্যা ধারণা করা হয় প্রকাশিত তথ্য অনুযায়ী নিম্নে 50,000, উপরে 1 লাখ। এবং হিজবুল্লাহর কাছে 1.5 লাখের মতো মিসাইল আছে বলে মনে করা হয়। তারও অনেক মিসাইল ধ্বংস, কিন্তু এসব মিসাইল ইসরায়েলের বিরুদ্ধে কোনো কাজে না, যেগুলো আছে কোনো কাজের না। যদিও ইসরায়েলের সর্বত্র তারা হামলা করার অ্যাবিলিটি আছে, কিন্তু ইসরায়েলে হামলা করে, কিন্তু ইসরায়েলে আঘাত করতে পারে না। তার আগেই ওগুলো ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশে ক্র্যাশ করে দেয়। ওই উত্তর ইসরায়েলে শুধু কিছু হামলা করে, কিন্তু ওগুলো কিছুই না।
এগুলো দিয়ে ইসরায়েলের কিছুই করা যাবে না। যাই হোক, তাহলে হিজবুল্লাহ শেষ, এখন হামাস শেষ, হিজবুল্লাহ শেষ। এবং হিজবুল্লাহ আগে তো বলছি মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, কিন্তু আসাদ পতনের পরে এটা বলতে পারেন ক্র্যাশ হয়ে গেছে। কারণ তাদের যে সাপোর্ট তারা সিরিয়া থেকে পাচ্ছিল, এবং সিরিয়ার মাধ্যমে ইরানের যে সহায়তা তারা পাচ্ছিল, ইরান যেভাবে হিজবুল্লাহকে পেট্রোনাইজ করার জন্য সিরিয়াকে ব্যবহার করত, সেটাও শেষ হয়ে গেল। তাহলে হামাস শেষ, হিজবুল্লাহ শেষ, এবং ইরানও এখন অসহায়, দুর্বল, পা কাটা উট, পঙ্গু বলতে পারেন। এর ফলে এখন দাঁড়ালো কি? এখন আগে বলে নেই তাহলে এই শেষ তারা কিভাবে হলো। আমি বলবো যে 7 অক্টোবর হামাস যে ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করেছিল এবং 250কে জিম্মি করে নিয়ে এসেছিল, এটি ছিল তাদের চরম একটি ভুল পদক্ষেপ। সেই ভুল পদক্ষেপের খেসারত হিসেবে আজ এ নিয়ে বিতর্ক আছে, কিন্তু আমার দৃষ্টিতে এটি ভুল পদক্ষেপ। ওই সময়ই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলাম, এর বিরুদ্ধে অনেকে আমার সমালোচনা করেছে, কিন্তু সেটাই সত্য এখন, যে হামাসের এই পদক্ষেপ ছিল ভুল। এবং দেখুন, এই ভুলের খেসারতে আজকে হামাস নিঃশেষ হয়ে গেল, গাজা ধ্বংস হয়ে গেল, গাজা মাটির সাথে মিশে গেল, হিজবুল্লাহ শেষ হয়ে গেল, দক্ষিণ লেবানন ধ্বংস করে ফেলল। হিজবুল্লাহর দক্ষিণ লেবাননে যতই সামরিক অবকাঠামো ছিল, মিসাইল কারখানা, মিসাইলের মজুদ কেন্দ্র, মাটির নিচে তাদের যে টানেল সেগুলো অনেক ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। তাহলে হিজবুল্লাহ শেষ, এবং শেষ পরিণতিতে আসাদ শেষ হয়েছে, তাতে আমি খুশি, অবশ্যই অনেক খুশি। তাহলে হামাসের পতন, হিজবুল্লাহর পতনের মাধ্যমে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আগেই অনেক দুর্বল হয়ে পড়ে। এরপরে 8 ডিসেম্বর আসাদের পতন, সিরিয়ায় আসাদের পতন ছিল ইরানের প্রতি একটি চূড়ান্ত মুষ্টাঘাত বলতে পারেন। এবং ইসরায়েল দাবি করেছে এর ক্রেডিট তাদের, কারণ এই গাজা যুদ্ধের পরিণতিতে শেষ পর্যন্ত, এবং এর সাথে ইউক্রেন যুদ্ধও জড়িত, এই দুইয়ের ফলে পতন ঘটেছে আসাদের। এখন এই আসাদের পতনের ফলে ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে এই যে প্রক্সি মিলিটারি তো শেষ, এমনকি সে নিজেও, ইসরায়েল এখন ওখানে যা কিছু করুক ইরানের পক্ষে, আগে যেরকম সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে 2 বার হামলা চালিয়েছে, সেই দুঃসাহস আর ইরান, সে অবস্থায়ও এখন আর ইরানের নেই, কারণ এর পাল্টা আঘাত হবে অত্যন্ত ভয়াবহ। এখন দেখুন, আসাদ ছিল সিরিয়ার একজন কুখ্যাত গণহত্যাকারী, মাফিয়া শাসক, খুনি। 2011 সাল থেকে গৃহযুদ্ধে 6 লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে, এর 90% আসাদ বাহিনীর হাতে, এবং 1 কোটির বেশি মানুষ গৃহহীন, প্রায় 1 কোটি মানুষ দেশ ছাড়া, তাদের অধিকাংশই দেশ ছাড়া। কেবলমাত্র তুরস্কে প্রায় 50 লক্ষ, জার্মানিতে 10 লক্ষের উপরে সিরিয়ান আশ্রয় নিয়েছে, আরো বিভিন্ন দেশে এরকম কুখ্যাত একজন খুনির পক্ষে ছিল ইরান। এখন সেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে প্রক্সি বাহিনী হিজবুল্লাহ শেষ, এবং সিরিয়া যে তাদের অন্যতম ভিত্তি, সেই সিরিয়াও শেষ। ফলে ইসরায়েলের দুশ্মন ছিল মধ্যপ্রাচ্যে একমাত্র ইফেক্টিভ ইরান। গাজা যুদ্ধের ফলে, হিজবুল্লাহ যুদ্ধের, লেবানন যুদ্ধের ফলে, এবং আসাদের পতনের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ ব্যবস্থা আপাতত শেষ, বলতে পারেন বিদায় ইরানের। ইসরায়েল এখন বাধাহীন এক হায়েনা মধ্যপ্রাচ্যে, বাধাহীন এক হায়েনা। এবং রাশিয়া অভিযোগ করেছে, রাশিয়ার গণমাধ্যম, যে এই যে ইসরায়েল বাধাহীনভাবে সিরিয়ায় বিমান হামলা পরিচালনা করে ধ্বংস, নারকীয় তাণ্ডবের উৎসব করল, এটি যুক্তরাষ্ট্রের অনুমতিতে তারা করেছে। এবং ভবিষ্যতে এই সিরিয়ায় যে বিদ্রোহী সরকার, তারা যে সরকার গঠন করবে, তাদের সামরিক শক্তি তো নাই, অর্থনৈতিকভাবেও সিরিয়া তো আগেই শেষ, পঙ্গু একটি দেশ ছিল।
এরকম দুঃশাসনে একমাত্র সরকার রাজারাই ভালো থাকে, জনগণ তো দুর্ভিক্ষ। তাহলে সিরিয়া ভবিষ্যতে হতে যাচ্ছে একটি ক্রিপল, যাকে বলে খুবই পঙ্গু, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার মতো দেশ। সামরিক শক্তি শেষ তাদের, ইসরায়েল ধ্বংস করে দিল, এবং অর্থনৈতিকভাবে তো আগেই শেষ, এবং ভবিষ্যতে এই দেশটিকে অর্থনৈতিকভাবে অন্যের সাহায্যের উপরে ব্যাপকভাবে নির্ভর করতে হবে। এবং সিরিয়া পুনর্গঠনের নামে, সাহায্যের নামে এখানে সেই যুক্তরাষ্ট্র সহ আরো বিভিন্ন দেশের বিভিন্নভাবে আগমন ঘটবে এবং তাদের বিভিন্নভাবে সাহায্য নিতে বাধ্য হবে এই সরকার। যেমন তালেবান সরকার অসহায়, অচল, ক্রিপল্ড, সেখানে চীন এবং রাশিয়া কিছু সহায়তা করছে, সেখানকার বাস্তব অবস্থা আমরা কেউ জানি না। এবং তালেবান এই যে অজ্ঞের দল, সেখানে নারী শিক্ষা বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, আরো যে সমস্ত অপকর্ম করছে, যা হোক সিরিয়ার ভবিষ্যতে একটি খুবই পঙ্গু দেশ হতে যাচ্ছে এবং তারা হবে অন্যের উপর নির্ভরশীল। সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের কোনো ব্যবস্থা আর থাকবে না। যদিও এই সিরিয়ার বিদ্রোহীরা বলছে যে হুমকি দামকি বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে তাদের পরবর্তী লক্ষ্য ইসরায়েল, এসব কোনো কাজের না। কারণ ইসরায়েলে তারা ওই একটি চুলকানি দেবে যেগুলা এই গত 50 বছর ধরে ইরান এবং হিজবুল্লাহ করে আসছে, ওই চুলকানি দেবে, আর ইসরায়েল তাদের মাথার উপরে সর্বশক্তি দিয়ে আঘাত করে ক্র্যাশ করে দেবে, এই তারা করতে পারবে। যা হোক, এখন এই তাহলে সিরিয়ার ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে আপাতত তার যে প্রধান দুশ্মন, প্রধান শত্রু, প্রধান প্রতিপক্ষ ছিল ইরান, সেই ইরান শেষ। কি কি কারণে শেষ? ওই হামাস শেষ, হিজবুল্লাহ শেষ, সিরিয়া শেষ, ইরানের প্রক্সি মিলিটারিও শেষ। আর ইরানের যে আর্মি, তা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই না বলা যায়। হ্যাঁ, তাদের অনেক মিসাইল আছে, কিন্তু এই মিসাইল দিয়ে ইসরায়েলের তারা অতীতেও কিছু করতে পারেনি গত 50 বছরে, সামনেও সম্ভাবনা নাই যদি তারা পারমাণবিক শক্তি এবং ওই যে হাইপারসনিক মিসাইল, মানে অপ্রতিরোধ্য যে মিসাইল, সেগুলোর দিকে না যেতে পারে। তাহলে ইসরায়েলকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে এখন বাধাহীন এক শক্তি, এবং তারা ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যে তারাই হবে অল ইন অল, তাদের মোকাবেলা, তাদের বাধা দেওয়ার আর কেউ থাকবে না। সেই অবস্থা তারা চায়, সেটি তাদের কাম্য। এবং তাদের যে সমস্ত সুদূর প্রসারী লক্ষ্য, সে তো অনেক বড় ঘটনা, বড় বিষয় যে তারা সেই দাউদ সুলাইমানের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। দাউদ সুলাইমানের রাজত্ব কি, আমি আগের ভিডিওতে বলেছি যে হযরত দাউদের যে বিশাল রাজত্ব ছিল, সুলাইমান, তার সীমানা হলো বর্তমান মিশর, উত্তরে একেবারে লেবানন, সিরিয়া ছাড়িয়ে তুরস্কের আদানা, এরকম একটি এলাকা, মানে যদ্দূর পরে তুরস্ক সীমান্ত, তুরস্কের দক্ষিণের একটি অংশ পর্যন্ত, এবং পূর্ব দিকে একেবারে সৌদি আরবের উত্তর অংশ থেকে শুরু করে পুরো জর্ডান এবং গোটা সিরিয়া, জর্ডান এবং ইরাক সহ একেবারে কুয়েত পর্যন্ত ওই সীমানা, এই বিশাল অংশ ছিল দাউদের রাজত্ব। এবং ইসরায়েলের স্বপ্ন এই গ্রেটার ইসরায়েল, অর্থাৎ হযরত দাউদ সুলাইমানের রাজত্বের সীমানা পুনরুদ্ধার করা, এবং জেরুজালেমে তাদের স্বপ্ন জেরুজালেম তারা ভেঙে ফেলবে, তারা ওখানে টেম্পল নির্মাণ করবে, সেই সুলাইমানের যে টেম্পল তারা বলে সেটা আবার নির্মাণ করবে, এবং ওখানে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, রাখবে না। জেরুজালেমে মুসলমান বলতে কিছু থাকবে না, মুসলমানদের কোনো এক্সেস ওখানে থাকবে না, পুরো জেরুজালেম হবে তাদের রাজধানী। এবং ওইখানে তাদের বিশ্বাস যে ওই জেরুজালেম, ওই যেখানে মসজিদ, এখানে বসে হযরত দাউদ সুলাইমান রাজত্ব করতেন, একটি পাথরের উপরে বসে। সেই পাথর ওখানে সংরক্ষিত আছে, এখনো সেই পাথর নিয়ে অনেক কাহিনী আছে। বলা হয় যে সেই পাথরের উপর থেকেই হযরত মুহাম্মদ সেই যে মেরাজে গমন করেছিলেন। তারপরে সেই যে পাথর যেখানে রক্ষিত, সেই যে জেরুজালেমের ডোম অফ রক, যেখানে বলা হয় যে রক বলা হয়, ডোম অফ রক, সেই রক কি? এই সেই হযরত দাউদ এবং সুলাইমানের পাথর, যেটাকে বলা হয় হযরত দাউদ সুলাইমানের সিংহাসন। সেই পাথরের উপর বসে, যে পাথরের উপর বসে, সেই পাথরের আরো অনেক স্মৃতি আছে, আরো ঘটনা আছে। সেই ডোম অফ রক, ওই যে একটি সোনালী মসজিদ দেখেন জেরুজালেম, বাইতুল আকসা মসজিদ, ওই মসজিদের নিচেই হলো সেই ডোম অফ রক। ওই ডোম অফ রক কিন্তু কোনো মসজিদ না, মসজিদ কিন্তু আলাদা। ডোম অফ রক, যে সোনালী গম্বুজ, ওটা কিন্তু মসজিদ না। ওই মসজিদটা, ওই গম্বুজটা করা হয়েছে ওই রক পাথরটার সম্মানে, পাথরের উপরে, যাই হোক। এবং ইসরায়েল বিশ্বাস করে ওই যে মসজিদের নিচেই, মসজিদ অথবা ওই ডোম অফ রকের নিচে সংরক্ষিত আছে ওই যে হযরত মুসার সেই যে সিন্ধুক, সেই মুসার যে সিন্ধুক, যে হযরত তালুতের কাছে এসেছিল,
যে সিন্ধুকের কাছে রক্ষিত আছে, এগুলো নিয়ে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু শুনেছি সেই মুসার যে অলৌকিক নিদর্শন, যে সেই লাঠি সহ হারুন, এবং কোরআনে যেটি বর্ণনা আছে সেই যে তালুতের কাছে এসেছিল মুসা এবং হারুনের একটি সিন্ধুক, যে সিন্ধুকে রক্ষিত ছিল মুসা এবং হারুন পরিবারের নিদর্শনাবলী। ইসরায়েল বিশ্বাস করে যে সেই বাক্সটা, সেই সিন্ধুকটা ফেরেশতারা বহন করে আসছিল, সে কথা কোরআনে আছে, এবং ইসরায়েল বিশ্বাস করে সেই বাক্সটা আছে ওইখানে মসজিদের নিচে, মাটির নিচে, এবং ইসরায়েল চায় সেই সিন্ধুকটা উদ্ধার করবে, এবং ইসরায়েলের বিশ্বাস যে এই সিন্ধুকের মালিক হবে সে গোটা পৃথিবীর তার কবজায় থাকবে, তার অধীনে, এবং তাদের আরো বিশ্বাস এই জেরুজালেম যার দখলে গোটা বিশ্ব তার দখলে, সেজন্য এনি হাউ তারা জেরুজালেম দখল করবে, ওর নিচের ওইগুলো খনন করে উদ্ধার করবে। এরকম আরো অনেক পরিকল্পনা তাদের আছে। যাই হোক, তাদের একমাত্র প্রধান উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের তারাই হবে আসল শক্তি, এবং অলরেডি সেটি হয়ে গেছে। ইরান তো তাদের প্রধান প্রতিপক্ষ ছিল কি? ইরান। সেই ইরান শেষ, ইরানের প্রক্সি বাহিনী শেষ, আছে শুধু ওই ইয়েমেনে আনসার আল্লাহ, কোনো কাজ হবে না। তারপরে এখন তো তারা ইসরায়েল যেটা বলবে গাজা তারা দখলে নিয়ে নিল, গাজায় তাদের নিয়ন্ত্রণ, পশ্চিম তীরবলতেও কিছু থাকবে না, ওটাও তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে, ওখানে বসতি আরো বাড়াবে। যাই হোক, এইভাবে এখন একচ্ছত্র শক্তির অধিকারী মধ্যপ্রাচ্যে ইসরায়েল, এবং যুক্তরাষ্ট্র তো আছেই তার পেছনে। এর আগে কি ছিল আপনারা জানেন, যে ট্রাম্পের শেষ সময়ে, এর আগের টার্মে, এই যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ আরো কয়েকটি দেশের সঙ্গে ওই যে আব্রাহাম অ্যাকর্ড করেছিল। কি সেই আব্রাহাম অ্যাকর্ড? অর্থাৎ ওই যে মিশর তো আগেই স্বীকৃতি দিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ট্রাম্প এখন ক্ষমতায় আসতেছে এবং গোটা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেগুলো ছিল, যে সৌদি আরব, এগুলো তো সব যুক্তরাষ্ট্রের গোলাম, কৃতদাস। তারা এখন সবাই যুক্তরাষ্ট্র, ইসরায়েলেও কৃতদাস ছিল আগে, নতুন করে আবার আরো বেশি কৃতদাসে পরিণত হবে। এই সমস্ত দেশগুলো ইসরায়েলের গোলামি করবে। ইসরায়েল মানে তো যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলের এজেন্ট, সেই এজেন্ট ইসরায়েল যা বলবে ওরা তাই করবে। এবং ইসরায়েলকে বাধা দেওয়ার মতো, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার মতো মধ্যপ্রাচ্যের ইরান ছাড়া তো কোনো দেশ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও মানে সে সম্ভাবনা শেষ। সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, এরা সেই যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্র থেকে বিশাল বিপুল পরিমাণে অস্ত্র কিনে অস্ত্র মজুত করছে। ইরানের বিরুদ্ধে তারা এই অস্ত্র জোগাড় করেছিল। যাই হোক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র বাজার, সেই অস্ত্র বাজারের মূল ক্রেতা ছিল এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরব জাহান। বিশাল অস্ত্রের মজুত তারা করেছিল, কোনো কাজে আসেনি সে অস্ত্র। অস্ত্র কেনে, অস্ত্র পুরানো হয়, ফালাই দেয়, এই হলো তাদের কাজ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অস্ত্র বাজার, সামরিক শিল্প টিকিয়ে রেখেছে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য আরবের দেশগুলো। যুক্তরাষ্ট্রের অধিকাংশ অস্ত্র এইখানে বিক্রি হয়। এই কুখ্যাত গোলাম রাজ পরিবারেরা এই অস্ত্রগুলো কেনে, আর যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্পেরা টিকিয়ে রেখেছে। যাই হোক, এই অস্ত্রের মজুত তারা করেছিল ইরানকে মোকাবেলার জন্য এই আরবের দেশগুলো। কিন্তু সম্প্রতি যেটি ভালো ঘটেছিল সেটি হলো যে চীনের মধ্যস্থতায়, রাশিয়াও ছিল চীনের মধ্যস্থতায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে একটি ভালো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, সম্পর্ক স্বাভাবিক করেছিল। এটিও ছিল ইরানের একটি শক্তির কেন্দ্র, শক্তির উৎস, যে এই যে আরবের বিভিন্ন দেশে যারা চিরবৈরী ছিল ইরানের জন্য। ইসরায়েল তো সব প্রধান শত্রু, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এর কোন দেশের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক ছিল না। কিন্তু সম্প্রতি এই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক অনেক স্বাভাবিক করেছিল এবং ইরানের পক্ষে অনেক কথাও তারা বলেছিল। এখন এই সব সম্ভাবনা আসলে শেষ হয়ে গেছে মনে হচ্ছে। সেই 7 অক্টোবর যেখান থেকে শুরু এই বিপর্যয়ের, যে হামাস যে ইসরায়েল আক্রমণ করে 1200-র অধিক লোক হত্যা করেছিল, তারপরেই তো 8 অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ। সেই যুদ্ধের পরে যেটা আগেও বলেছি, হামাস শেষ, হিজবুল্লাহ শেষ, গাজা শেষ, ফিলিস্তিন শেষ, সর্বশেষ সিরিয়ার শেষ। ইরানের প্রতি ইসরায়েলের কঠোর চূড়ান্ত আঘাত ছিল ইসরায়েলের পক্ষ থেকে ইরানের প্রতি। এবং নেতানিয়াহু সেই সোমবার সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলেছে একেবারে দৃঢ়তার সঙ্গে যে সমস্ত আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তিনি এই যুদ্ধ চালিয়ে গেছেন, কারণ সারা বিশ্ব থেকে বারবার বলা হচ্ছিল যুদ্ধ বন্ধের জন্য। তিনি তার অটল যে এবার তিনি গাজা, এই যে হামাস, হিজবুল্লাহ, ইরানকে দমন না করে ফিরবেন না। ইরানকে দমন করতে পারবেন সেটি হয়তো সেও আশা করে নাই, ঘটে গেছে। যাই হোক, তার লক্ষ্য ছিল হামাস হিজবুল্লাহকে শেষ করা। হামাস হিজবুল্লাহকে শেষ করতে পারলে তো ইরান দুর্বল হয়ে যাবে, কিন্তু আসাদের যে এইভাবে পতন হয়ে যাবে সেটি তারা জানতো না। আসাদের পতন হয়ে গেছে এবং
একেবারে পোয়া 12 কালায় পূর্ণ ইসরায়েলের জন্য। সমস্ত বাধা শেষ। ইসরায়েল এখন বাধাহীন এক হায়না, বাধাহীন এক দৈত্য মধ্যপ্রাচ্যে। এবং এর ভুলের সূচনা ওই 7 অক্টোবর হামাস করেছিল। তার চরম মূল্য দিল নিজেদেরকে ধ্বংস করে। কবে আবার তারা কিভাবে মাথা চাড়া দিয়ে উঠে, কিভাবে পুনর্গঠন করে, তা আল্লাহই ভালো জানেন। কিন্তু আপাতত মধ্যপ্রাচ্যে ইসরায়েল তথা যুক্তরাষ্ট্রই শেষ কথা আপাতত। কারণ ইসরায়েল তো ইসরায়েল নয়, ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের একটি অঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, এবং এই যুক্তরাষ্ট্রকে দিয়ে, ইসরায়েলকে দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার কলকাঠি সব কিছু নাড়ে। যাই হোক, এই হলো তাহলে যে কথা বলছিলাম যে ইসরায়েল নেতানিয়াহু যে বলছে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেবে। হ্যাঁ, চেহারা পাল্টে যাচ্ছে, ওই যে দেখতেছেন না, চেহারা তো পাল্টে গেল। সিরিয়া শেষ, তো সিরিয়া তো সামনে একটি ভঙ্গুর রাষ্ট্র হবে, পরনির্ভরশীল রাষ্ট্র হবে, কিছু করতে পারবে না ইসরায়েলের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ইসরায়েলের প্রধানত, ইরান শেষ, কোনো প্রতিরোধ নাই, ফলে চেহারা তো পাল্টে গেছে অলরেডি। এখন সামনে যেটি হতে পারে, হতে যাচ্ছে, সেটি হলো ওই যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা। গ্রেটার ইসরায়েলের প্রথম ধাপ তাদের কি? প্রথম ধাপ হলো ওই সেই সব মিলে তো তারা করবে না, এবং এটি হয়তো সম্ভব হবে না। অর্থাৎ মিশর, সৌদি আরব, তারপরে সিরিয়া, গোটা জর্ডান দখল করে নেওয়া, একেবারে তুরস্ক পর্যন্ত। কিন্তু স্টেপ বাই স্টেপ, প্রথম স্টেপ হলো দক্ষিণ লেবানন দখল করা। ফিলিস্তিন বলতে কিছু না থাকবে না, গাজা পশ্চিমতে সম্পূর্ণ তারা কন্ট্রোলে নেবে এবং ইসরায়েলের অঙ্গীভুক্ত করবে। অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র যে নামে মাত্র এখানে একটি আছে তথাকথিত, এর কোনো অস্তিত্ব থাকবে না। গোটা ফিলিস্তিন তারা হয়তো নামে মাত্র ওই মাহমুদ আব্বাস দালাল, ইসরায়েলের দালাল, ওই রকম তারা বিশ্বকে দেখানোর জন্য টিকিয়ে রাখতে পারে, কিন্তু আসলে নাও রাখতে পারে সেটি ভবিষ্যতে। কারণ কার কি করার আছে? ইসরায়েল যদি যে কোনো অন্যায় করে, কেউ তো কিছু, কারো তো কিছু করার নাই, কেউ তো কিছু করতেছে না। এই মুসলমান নামক যে তথাকথিত মুসলিম যে দেশগুলো, মুশরিক আসলে এরা, মুনাফিক, কিছু তো করে নাই। এইভাবে তাদের বুকের মধ্যে ইসরায়েল গাজাকে ধ্বংস করলো, 43,000 মানুষ ধ্বংস করলো। দেখুন গাজায় এই যে নেতানিয়াহুর বিরুদ্ধে মুসলমানরা এত কথা বলতেছে, এত প্রতিবাদ, কিন্তু এই যে নেতানিয়াহু এবং ইসরায়েলের বাপ ছিল হলো এই আসাদ। নেতানিয়াহু কত মানুষ মারছে? 43,000, 44,000। সিরিয়ার আরো আগেও মারছে, কয়েক লাখ হবে সব মিলিয়ে ইসরায়েলের জন্মের পর থেকে। কিন্তু এই যে খুনি বাশার তো 11 সালের পর থেকে 6 লাখ নিজের দেশের মানুষ হত্যা করছে। এ নিয়ে তো মুসলমানরা প্রতিবাদ করে না। তাহলে ইসরায়েলের আগে মুসলমানদের প্রতিবাদ করা উচিত ছিল এই শয়তান গণহত্যাকারীকে থামানো, বাশারকে। নিজের দেশের 6 লাখ মানুষ হত্যা করেছে। এইভাবে পৃথিবীর আরো বিভিন্ন দেশে মুসলমানরা নিজের দেশের ক্ষমতার জন্য নিজের দেশের মানুষ হত্যা করে, গণহত্যা চালায়। বিশ্বের বিভিন্ন দেশে দেশে তো এই কাজ চলতেছে। সমস্ত বিরোধীদের দমন করে কুক্ষিগত ক্ষমতা টিকে আছে বিশ্বের দেশে দেশে মুসলমান নামক এই দুরাচারী, অত্যাচারী শাসকেরা, গণহত্যাকারী শাসকেরা। তালিকা করুন, তাহলে দেখবেন কারা কারা এরা। তাহলে মুসলমানরা ইসরায়েলের প্রতিবাদ করে, কারণ ওরা মুসলমান মারে গাজায়, কিন্তু মুসলমান শাসকরা যে মুসলমান মারে, গণহত্যা চালায়, এইটা নিয়ে কোনো কথা বলে না। তাহলে এরা কি মুসলমান? এই কুখ্যাত গণহত্যাকারী বাশারকে ক্ষমতা টিকিয়ে থাকতে সহায়তা করেছে ইরান, রাশিয়া। তাহলে এই ইরানের পক্ষে এখন ফেসবুকে দেখছি আমি অনেকে খুব বলতেছে যে এখন বুঝবে ইরানের বাশার পতনের ফলে, সিরিয়া থেকে ইরান উৎখাত হওয়ার ফলে মুসলমানরা এখন বুঝবে, সুন্নিরা বুঝবে, এখন মজা বুঝবে, কত ধানে কত চাল। ইসরায়েল তো কেউ এখনো কিছু করতে পারবে না, এখন চেঁচা খাবে। আরে বেটা, যে তোর যে ইরান যে বাশারকে টিকিয়ে রেখেছিল, সে তো বড় ইসরায়েলের বাপ, নেতানিয়াহুর বাপ, গণহত্যাকারী। তাহলে আসলে এদের অন্তরে সিল পড়ে গেছে। তো এইরকম কুখ্যাত একজন লোককে যারা সমর্থন করে, তারা ওই সমপর্যায়েরই লোক। তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা? মানুষের পর্যায়ে পড়ে না তারা আমার দৃষ্টিতে, যারা বাশারকে সমর্থন করতে পারে। যাই হোক, এখন বাশারের পতনে আমি খুশি। এখন ওইটাকে বলতেছে বাশারের পতনে কারা কারা খুশি? বাশারের পতনে সুন্নি মুসলমানরা খুশি, তুরস্ক খুশি, ইসরায়েলও খুশি, যুক্তরাষ্ট্র খুশি। তাহলে কেমন হলো? তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্র আর বাশার তুরস্ক, তাহলে ইসরায়েলও খুশি, তুরস্কও খুশি। তাহলে তুরস্ক ইসরায়েলকে এক করে ফেলতে চায়। এদের এতটুকু কাণ্ডজ্ঞান নাই যে ইসরায়েল খুশি ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে, তুরস্ক খুশি তুরস্কের দৃষ্টিকোণ থেকে, আমি খুশি আমার দৃষ্টিকোণ থেকে, যুক্তরাষ্ট্র খুশি যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে।
এখানে তো বহু বিপদের, সিরিয়ায় তো আরো অনেক শক্তি অনেকভাবে ছিল, তুরস্ক ছিল, রাশিয়া ছিল, ইরান ছিল, যুক্তরাষ্ট্র ছিল, প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ, আলাদা আলাদা টার্গেট ছিল ওখানে। এখনো আসাদের পতনে এক একজন খুশি এক এক দৃষ্টিকোণ থেকে, এটাকে মিলিয়ে ফেলার তো কোনো সুযোগ নেই। তো শিয়া বাংলাদেশেও কিছু আসে যারা, এবং ইরানের, এরা উদ্ভট সব কথাবার্তা বলতেছে বাশারের পক্ষে এখনো, কিন্তু বাশার এই যে গণহত্যার যে নির্মম বাস্তবতা, যে চিহ্ন ক্ষত বের হয়ে আসতেছে, এগুলো তারা চোখে দেখেও দেখতেছে না। 6 লাখ মানুষ হত্যা করেছে, এটাও তাদের কোনো বিষয় না। 6 লাখ মানুষ মারছে, এটাও তাদের কোনো বিষয় না, কারণ ওরা তো শিয়াদের দৃষ্টিতে ওরা তো সুন্নি, বাশার শিয়া, সুন্নিদের মারছে। তাহলে 6 লাখ মানুষ মেরে ফেললো, এইটাকে তাদের কোনো বিষয় না। ইসরায়েল ফিলিস্তিনদের মারে, এইটা তাদের কোনো বড় বিষয়। তাহলে সিরিয়ার মানুষ মানুষ না, বাশার যখন মানুষ মারে সেটা তারা মানুষ না, তাদের দৃষ্টিতে তারা হলো পোকামাকড়। আর ইসরায়েল যখন মারে তখন এরা মানুষ, এইটা খুব গায়ে লাগে। তাহলে এই যে মুনাফিকি অবস্থা মুসলমান নামক জাতির বিভিন্ন দেশের, এটা তো আল্লাহর গজবের পড়ছে, কোনো সন্দেহ নেই। এরা তো আসলে মুসলমান না, কোরআন দিয়ে যাচাই করলে তো এরা মুসলমান হিসেবে গণ্য হবে না।